নমস্কার। দেখুন, এই মুহূর্তে আমি শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্রিক অনুষ্ঠান, যেই অনুষ্ঠান আপনাদেরকে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে শিখিয়েছে। আর একটা কথা কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি, সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনো বড় সম্পদের প্রয়োজন হয় না। আপনি সারাটা জীবন কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারেন এবং আপনার জীবনের সমস্ত কিছুকে আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। আর এই আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে সবচেয়ে ভালো যে উপহার আমরা প্রত্যেকটি ভারতবাসী পেয়েছি সেটি হচ্ছে আমাদের আয়ুর্বেদ। আয়ু অর্থাৎ আমাদের যে জীবন কাল, সেটাকে আমরা আয়ু বলে জানি, এবং বেদ হচ্ছে শাস্ত্র, এবং আয়ুর্বেদ হচ্ছে সেই শাস্ত্র যা আমাদের দীর্ঘায়ু হতে সাহায্য করে থাকে। এবং আয়ুর্বেদের মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটি দিনকে একেবারে সুস্থ সবল করে কাটান, আপনি ভালো থাকুন। আর এই আয়ুর্বেদের কথা বলতে হলে যেই কথা মানে যেই স্বাস্থ্য কেন্দ্রের কথা আমাদের সবার আগে মনে আসে সেটি হচ্ছে এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেটা আজকে বলতে পারি যে আয়ুর্বেদের চিকিৎসার ক্ষেত্রে একদম এত বড় বড় পদক্ষেপ তারা ফেলেছে যেটা কিন্তু আর কোনোদিনও আয়ুর্বেদ চিকিৎসায় হয়নি। এবং সেই কারণেই আজকে আমাদের সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসা পদ্ধতির দিকে তাকিয়ে রয়েছে। আর এর মূলে যেটি রয়েছে, এখানে রয়েছে গ্রুপ অফ এডুকেটেড এবং ডিগনিফাইড ডক্টরস, যারা তাদের পরিশ্রম দিয়ে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুস্থ করে তোলে। এবং তারপরে রয়েছে এর পঞ্চকর্ম থেরাপি, যেটাও বলতে পারবো যে এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে পঞ্চকর্ম থেরাপি আপনারা পান সেটা কিন্তু ভারতবর্ষের খুব কম জায়গাতেই হয়ে থাকে। কারণ পঞ্চকর্মের বিভিন্ন যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু এখানে একেবারে সূক্ষ্মভাবে ফলো করা হয়। সেই কারণেই পঞ্চকর্মের মাধ্যমে আপনারা যে রেজাল্ট পান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যান। তাই আপনাদের প্রত্যেকটি অসুস্থতার যে জায়গা রয়েছে, প্রত্যেকটি রোগ, বিশেষ করে যেই ক্রনিক ডিজিজগুলো আজকে আপনাদের অনেক দিন ধরে ভোগাচ্ছে, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, কিডনির অসুখ, ডায়াবেটিস, এরকম বেশ কিছু ব্যাধি আছে যেগুলো কিন্তু আমরা আজকে বহুদিন ধরে ট্রিটমেন্ট করার পরেও কিন্তু সেগুলো সেরে ওঠেনি। আর সমস্ত রকম রোগ এবং প্রত্যেকটি রোগকে এখানে কিন্তু টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্টের পরে আপনাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা আপনাদের প্রমাণ করে দেওয়া হয় আপনারা কতটা সুস্থ হয়ে উঠলেন। মানে বুঝতেই পারছেন প্রত্যেকটি ব্যাপার কিন্তু ভীষণভাবে সায়েন্টিফিক। তাই আজকের এই অনুষ্ঠান, যেটি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছেন, সেখানে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যার কথা আমাদের জানাতে পারেন। আর এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন এই সংস্থার মেডিকেল কনসালটেন্ট ডক্টর সুমিত ভাদুরী, যাকে আপনারা এস ভাদুরী বলেই বেশি ভালোভাবে চেনেন। আজকের অনুষ্ঠানে ডাক্তারবাবু শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আর দেখুন ডাক্তারবাবু, আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু মানে সেই রোগটি নিয়ে আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমি বলবো একটা ভয় থাকে, সেটি হচ্ছে ডায়াবেটিস বা সুগার, মানে ডায়াবেটিস যে কারণে হয়ে থাকে। এবং দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা কিছু হলো তখনই আমাদের মনে হয় যে আরে আমার সুগার হলো না তো, সুগারের কারণেই কি আমার এই হাত পা ফুলছে বা আমার কি এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই যে সুগার বলে আমাদের যে মাথায় সবসময় ঘুরছে যে আমার কি সুগার হয়েছে, সুগার বেড়েছে, তাহলে সুগার ব্যাপারটি কি? অ্যাকচুয়ালি বলবো, এই যে মাথায় যে ঘুরছে তার মেন কারণ হচ্ছে আজকাল যদি দেখা যায় প্রত্যেকটি বাড়িতেই, প্রায় 10টি বাড়ির মধ্যে কিন্তু 9টি বাড়িতেই দেখা যাবে কেউ না কেউ এই সুগারের রোগে ভুগছে, যেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলছি। কেন ভুগছে? কারণ হচ্ছে আমাদের বিশেষ করে লাইফস্টাইলের কারণেই এটা হচ্ছে। তো প্রথমে আমাদের জানতে হবে যে সুগার কি। সুগার হচ্ছে যেটা আমরা ধরুন
খাদ্য খাবার খাই, এখান থেকে আমাদের যে চিনি যেটা তৈরি হয়, চিনি কিন্তু আমাদের বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে আছে। আমরা যেটা রিফাইন্ড চিনি দেখতে পারি ওইটা শুধু নয়, আমাদের ধরুন ভাত, রুটি, এই ধরনের যেগুলো আছে কার্বোহাইড্রেট যেগুলো বলি, সেখান থেকেই কিন্তু আমরা চিনি পাই, ঠিক আছে। এবং চিনির এন্ড প্রোডাক্টটা কি, সেটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটাই কিন্তু আমাদের শরীরে জ্বালানি হিসাবে ইউজ হয় এবং তার জন্যই আমরা বেঁচে থাকি। প্রাণ শক্তি যেটা আমরা বলছি, যে আমাদের যে বেঁচে থাকার যে মূল যে এনার্জি, শক্তি, সেটাই কিন্তু হচ্ছে এই গ্লুকোজ থেকে আসে। এটা প্রত্যেক ব্যক্তির মধ্যেই আছে, যারাই আমরা বেঁচে রয়েছি সবার মধ্যেই গ্লুকোজ থাকতেই হবে। যদি গ্লুকোজ আমাদের শরীরে না থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু প্রবলেমটা এটা হচ্ছে যে এই গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যখন এই মাত্রাটার বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখনই কিন্তু সেটা আমরা বলি যে ডায়াবেটিস। একটা কন্ডিশন আসে, সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক, মানে ডায়াবেটিস হয়নি তখনও, কিন্তু হবে হবে করছে, এবং তার থেকে যখন আরো বেড়ে যায় সেটাকে আমরা বলি ডায়াবেটিক। জেনারেলি যে আমরা দুটো টেস্ট করে সবাই আমরা জানতে পারি যে আমাদের শরীরে সুগারের মাত্রা বেশি আছে না কম, সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, আরেকটা হচ্ছে পিপি ব্লাড সুগার। এই যে একটা হচ্ছে খালি পেটে করতে হয়, আরেকটা হচ্ছে খাদ্য খাবারের ঠিক 2 ঘন্টার মাথায় করতে হয়। এতে আমরা বোঝা যায় অ্যাকচুয়ালি যে সেই দিন আমার সুগারটা কত ছিল। এইবার প্রত্যেক ব্যক্তি এক ধরনের খাবার বা একই জিনিস খাবার রেগুলার কিন্তু খাই না আমরা, আমাদের কিন্তু ভ্যারাইটি থাকে এবং খাওয়া দাওয়ার সময়েরও কিন্তু অনেক সময় পরিবর্তন থাকে। তো তার জন্যই একদিনের নির্দিষ্ট একটা সুগারের রিপোর্টের উপরে যদি আমরা শুধু ভরসা করে থাকি তাহলে কিন্তু হবে না। যদি আমাদের সঠিক জানতে হয় যে আমার অ্যাভারেজটা কত আছে, মানে আমার গড়ে কত সুগার থাকছে, আজকে একটু কম কালকে একটু বেশি, তো সারা মাস ধরে কত থাকছে, এইটা যদি জানতে চাই তাহলে HbA1c বলে একটা ব্লাড টেস্ট হবে। তাতে কিন্তু আমাদের 3 মাসের একটা অ্যাভারেজ দেখিয়ে দেবে যে আমার সুগার লেভেলটা কোন জায়গায় আছে, ঠিক আছে। তো এই জিনিসটা যখন আমাদের দেখা যাবে নরমালের বেশি হয়ে গেছে, তখন আমরা প্রথমে হব প্রি ডায়াবেটিক, তারপরে হব ডায়াবেটিক। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াবেটিসের মেন কি বলবো ডেফিনেশন বলতে পারেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন হয় এবার আমরা একটু যদি আলোচনা করে নিই তাহলে ভালো হয় সবচেয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে শরীরে একটা অঙ্গ আছে তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। তাতে কিছু বিটা সেল বলে থাকে, সেই বিটা সেলের কাজ হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন তৈরি করা। ইনসুলিনটার কাজ কি? ইনসুলিন একটা হরমোন। এই হরমোনটার কাজ হচ্ছে আমরা যে খাদ্য খাবার খাই তার থেকে যে গ্লুকোজ তৈরি হয়, সেটা কি হয় যখন ব্লাডে চলে যায়, আমাদের ইনসুলিনটাও তখন প্যানক্রিয়াস থেকে ব্লাডে চলে যায়। ব্লাডে গিয়ে কি করে, ও কি করে জানেন তো, ও একটা কি বলবো একটা কি বলবো একটা মিস্ত্রির কাজ করে। কিরকম মিস্ত্রির কাজ? ধরুন ওখানে যে সুগারটা গেল, গ্লুকোজ মলিকুলগুলো যে ব্লাডের মধ্যে চলে যাচ্ছে, ও সেগুলোকে ধরে ধরে নেয়, ঠিক আছে। ধরে ধরে নিয়ে ওর কাজ হচ্ছে কি, আমাদের যে প্রত্যেকটা কোষ আছে কোষের ভেতরে ও খুলে দেয়, এবং কোষের একটা দরজা থাকে, সেই দরজাটা যখনই ইনসুলিন ওর কাছে যাবে ও দরজাটা খুলে দেবে। মানে সেই চিচিং ফাঁক বলে যেমনি দরজা খুলে যায়, ইনসুলিনকে দেখলে আমাদের কোষের মুখটা খুলে যায়, তখন ওই সুগারটা বা গ্লুকোজটা তার ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে আবার বন্ধ হয়ে যায়। ভিতরে ঢুকার পর কাজ কি হচ্ছে, সেই গ্লুকোজটা যখন বার্ন হয়, ঠিক আছে, আমাদের যে সেল আছে তার মধ্যে যে রান্নাঘর আছে সেখানে সেটা জ্বালানি হিসাবে কাজ করে এবং আমাদের শরীরকে এনার্জি দেয়। এই যে এনার্জি, এইটাই হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। কিন্তু একটা সময় এমন হয় যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা বাড়াচ্ছে, সে যতটা পরিমাণে বেরোয় তার থেকে বেশি পরিমাণে গ্লুকোজ আমাদের শরীরে চলে যাচ্ছে। তখন কি হয় যে আমরা যতটা ইনসুলিন দরকার শরীর ততটা পাচ্ছে না, তার জন্য আমাদের সেলের মধ্যে যতটা ঢুকিয়ে দেওয়ার কথা আছে ততটা ঢোকাতে পারছে না। তখন ব্লাডের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সুগার বেড়ে যাচ্ছে, তখন আমরা বলি যে আমার ডায়াবেটিস হয়েছে। এই কন্ডিশন হলেই বা কি, মানে সুগার ব্লাডে থাকলে তাতে কি হবে ক্ষতি? দুটো ব্যাপার হবে। একটা হচ্ছে শরীর যদি পর্যাপ্ত পরিমাণে মানে গ্লুকোজ না পায় তাহলে তার কার্যক্ষমতা কমে যাবে, সে ক্লান্ত হবে, টায়ার্ড হবে, তার শরীর ভেঙে যাবে, এই ব্যাপারগুলো হবে।
আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমাদের ব্লাডের মধ্যে বেশি পরিমাণে সুগার থেকে যায় তাহলে আমাদের বিভিন্ন অর্গানকে নষ্ট করে। যেমন দেখবেন এই ঘুণ ধরার ব্যাপারটা, বা ধরুন আয়রনের মধ্যে মরচে পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে না, ওটা কি হয়, মরচে পড়তে পড়তে জিনিসটা বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, কিন্তু যখন ওটাকে একটু বাড়ি মারা যায় দেখা যায় যে একদম পাতলা হয়ে গেছে, ভেঙেও যেতে পারে। শরীরের মধ্যেও তাই হয়। গ্লুকোজ যদি অতিরিক্ত মাত্রায় ব্লাডের মধ্যে থাকে তাহলে দেখা যাবে ওখান থেকে আমাদের নিউরোপ্যাথি হচ্ছে, যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়, মানে নার্ভের সমস্যা হচ্ছে। চোখের রেটিনার মধ্যে এফেক্ট করছে, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়। তারপরে কিডনির মধ্যে এফেক্ট করতে পারে, ঠিক আছে, যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। এরকম আলাদা আলাদা জায়গায় গিয়ে এটাকে কিন্তু আমাদের অর্গানগুলোকে ড্যামেজ করে যায়। তার জন্যই আমাদের যখনই ডায়াবেটিস হচ্ছে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, এবং যে কারণে হচ্ছে বললাম যে ইনসুলিনের মাত্রা কমে গেছে, কারণ প্রোডাকশন কমে গেছে, এগুলোকে কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে। বেশ, আচ্ছা ডাক্তারবাবু, আমাদের এই ক্ষেত্রে মানে বয়সের কোনো ব্যাপার আছে? যে আমরা অনেক সময় শুনে থাকি যে আফটার 40 আমাদের রেগুলার একটা সুগারের চেক আপ করতে হবে, তো মানে ডায়াবেটিক প্রোন এরকম কোনো বয়স আছে কি? দেখুন, একটা যে ব্যাপারটা হয় যে ডায়াবেটিক 40 বছর হলেও মানে আপনার ডায়াবেটিস হয়ে যাবে, ব্যাপারটা অমন নয়। আমরা ছোটবেলার থেকে এতটা, আজকালকার দিনে আপনি খেয়াল করে দেখুন, আমাদের বাবা বা তার বাবারা, দাদু ঠাকুরদারা, দিদিমারা, সেই টাইমেও তো মডার্ন মেডিসিন ছিল, আয়ুর্বেদাও ছিল, কিন্তু তখন কিন্তু এত অতিরিক্ত মাত্রায় কিন্তু এই ব্যাপারগুলো ছিল না, ঠিক আছে। কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, মানুষের লাইফস্টাইলের জন্য, খাদ্য খাওয়ার ধরনটা খারাপ হয়ে যাওয়ার জন্য, স্ট্রেস লেভেল অনেক হাই হওয়ার জন্য, প্রপার রেস্ট না পাওয়ার জন্য শরীরের মধ্যে কিন্তু প্রবলেম আসছে, কি ইনসুলিন ডেফিসিয়েট হচ্ছে, মানে ইনসুলিন তৈরি হচ্ছে না। আরেকটা ব্যাপার হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ইনসুলিনটা হয়তো তৈরি হচ্ছে যতটা মাত্রায়, সেটা সঠিকভাবে কাজ করতে পারছে না। তো এই ক্ষেত্রে এটা অল্প বয়স থেকেই শুরু হয়। এবার একজন ডায়াবেটিসের জন্য কজন আছে বলুন তো, ধরুন 100 জনে কত পার্সেন্ট লোক আছে যে কিছু রোগ নেই তার মধ্যে, কিন্তু ফোন আছে। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, আপনার নামটা বলুন। অঞ্জন মাহাতো। আচ্ছা বলুন, আপনার কি হয়েছে? সমস্যা কি বলুন? আচ্ছা, কতদিন ধরে হচ্ছে ব্যাপারটা? 2-3 সপ্তাহ হয়ে গেল। আপনার প্রেসার কি হাই আছে? না, সুগারও নেই, তাও ঘুম হয় না। আচ্ছা, আর মানসিক চাপ কি বেড়েছে এর মধ্যে? ব্যবসার কাজ থাকে। হ্যাঁ, তাতে কি আপনার টেনশনটা বাড়ছে? টেনশন একটু আছে। আর রাতের খাওয়া দাওয়াটা কিরকম করেন? রুটি তরকারি খাই, আর মিষ্টি খাই। আচ্ছা, আর এমনি কোনো রোগের ওষুধ খান আপনি? না না না, কিছু তো নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে সকালবেলা আমি সকালে বেরোই। আর ক্লান্তি ভাব কি চলে আসে? ক্লান্ত লাগে? দুপুরের দিকে লাগে। আর আর তার সাথে জল তেষ্টা বেশি পাওয়া, পেচ্ছাপ ঘন ঘন হওয়া, এইগুলো ব্যাপার রয়েছে কি? পেচ্ছাপটা মোটামুটি জলগুলো কিন্তু নর্মাল, সেরকম কিছু হয় না। পেচ্ছাপ নর্মাল যেগুলো হওয়া উচিত, বেশি খুব বেশি হয় না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, টিভিতে শুনুন। দেখুন, প্রথম কথা যেই কথাটা বলবো, যে বিভিন্ন কারণে মানুষের সমস্যা হতে পারে। সুগার যাদের আছে বা ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে আমি যে প্রশ্নগুলো করলাম তাদের জন্য কিন্তু এইগুলো প্রযোজ্য। যে দেখা যাবে যে কি হচ্ছে না, সেখানে ক্লান্তি ভাব আসছে, বা দেখা যাচ্ছে লেথার্জি মানে অলসতা চলে আসছে কাজে, অথবা দেখা যাবে খুব দুর্বল লাগছে। আবার যে ধরুন রাত্রে ঘুমের যে বিঘ্ন ঘটছে সেগুলোও কিন্তু হতে পারে। আবার এমনও হয় যে ক্লান্তি, দুর্বল, এগুলো এমন হয় যে কোনো রকম যদি ইউরিনে ইনফেকশন থাকে বা শরীরের মতো কোনো মানে ধরুন শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো আসে, ক্লান্তি, দুর্বলতা। রাত্রেবেলা যে আপনার ঘুম আসছে না তার অনেক কারণ থাকতে পারে। প্রথম একটা যেটা কারণ আপনি যেটা বললেন মানসিক চাপ, যদি সেই চাপ মানসিক চাপ বাড়ে তাহলে কিন্তু মানুষের ঘুম আসতে চায় না, বারে বারে ঘুম ভেঙে যাবে বা ডিস্টার্ব স্লিপ হবে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার,
খাবারের ব্যাপারগুলো কিছু কিন্তু থাকে, আপনার ক্ষেত্রে হয়তো সেটা নেই, কারণ আপনি যে খাবার দাবারটা বললেন এটা সাধারণ খাবার দাবার, কোনো অসুবিধা নেই। তবে আপনার এখন যেটা দরকার, আপনার একটা কিন্তু থরো চেক আপের দরকার। থরো চেক আপ করতে গেলে কি করতে হবে, আপনার একবার আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের হেল্পলাইনে কথা বলে, আমাদের চেম্বার আপনার বাড়ির কাছাকাছি কোনটা রয়েছে সেখানে গিয়ে দেখাবেন, দেখিয়ে আপনি একটা ডক্টরের পরামর্শে থরো চেক আপ করাবেন। ওর থেকেই বেরিয়ে আসবে আপনার কি কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঘুমটা কেন আসছে না, ঠিক আছে? তার কিন্তু চিকিৎসা আমাদের রয়েছে। আমরা কিন্তু জাস্ট আপনি এলেন ঘুমের বড়ি দিয়ে দিলাম, তার কিন্তু ট্রিটমেন্ট এরকম হয় না। আয়ুর্বেদ ট্রিটমেন্ট একদম গোড়া থেকে ট্রিটমেন্ট করা হয়, রোগটা নির্ধারণ করে তার সঠিক কারণটাকে শেষ করা হয়। সেই কারণটা যখনই আপনার ঠিক হয়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনার সমস্যাটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন। একদম। এবং আপনি কোথা থেকে, মেচেতা বললো বোধহয়, খুব সম্ভবত মেচেতা থেকে ফোন করেছেন। মেচেতার চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে আপনি পাবেন। দেখুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিয়ারেস্ট কবে ডেট আছে আপনি সেখানে নামটা লিখিয়ে নিন এবং এসে আপনি দেখিয়ে যান। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেটা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমরা পেয়ে থাকি যে টাইম বাউন্ড এবং সাথে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ অন্য অনেক চিকিৎসা পদ্ধতির হাত আপনি হয়তো ধরেছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনি বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু আপনার রোগটি সারেনি। সেক্ষেত্রে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের লিমিটেড পিরিয়ডের মধ্যে সুস্থ করে তোলে। আচ্ছা, একজন ফোনে আছেন বোধহয়, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বলছি। কোথা থেকে? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। আচ্ছা, বলুন কি হয়েছে? না, আমার চুলের সমস্যা, যদি আমার চুলটা পেকে যাচ্ছে আর উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? 32। 32। আপনার কি কোনো সিগারেট বা এই ধরনের নেশা রয়েছে? হ্যাঁ, সিগারেট খাওয়া, স্মোকিং এর কোনো নেশা আছে আপনার? না না, পেটের সমস্যা আছে কিছু? পেটের সমস্যা হবে। আচ্ছা, এই যে চুল পেকে যাচ্ছে এটা কতদিন ধরে হলো? ওইটা তো 1-2 বছর হয়েছে। কোনো চিকিৎসা করেছেন তার জন্য? কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা করি, এর আগে পেটের সমস্যা ছিল, লিভার ফ্যাটি লিভার ছিল, তারপরে পটির সমস্যা ছিল। আচ্ছা, এখন ওগুলো নেই? না, এখন ওইগুলো নেই। ফ্যাটি লিভারের লাস্ট যে রিপোর্টটা এসেছিল তাতে কি লিভার নরমাল হয়ে গেছিল, দেখিয়েছে? হ্যাঁ হ্যাঁ, নরমাল হয়েছে। আচ্ছা, এখন আবার পেটের সমস্যাটা হচ্ছে, গ্যাস অ্যাসিডিটির এগুলো সমস্যা রয়েছে? হ্যাঁ, গ্যাস অম্বল হয় মাঝে মধ্যে। আচ্ছা, আর পায়খানাটা কেমন হয়? পায়খানাটা এক এক সময় ঠিক হয়, আবার এক এক সময় আমার সমস্যা ভাব হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, মেইন যে ব্যাপারটা হচ্ছে, আয়ুর্বেদ মতে বলা হয় যে যদি আমাদের শরীরে আম সৃষ্টি হয় তাহলেই কিন্তু আমাদের বিভিন্ন রোগ হয়, এটা আয়ুর্বেদ মতে বলছে। আমটা হচ্ছে এই মিউকাস জাতীয় যে ব্যাপারটা, ওটাই কিন্তু আম বলা হচ্ছে, এবং শরীরের যেখানে গিয়ে ওটা বাসা বাঁধবে সেখানে রোগ হবে। যদি ওটা পেটে থাকে তাহলে পেটের সমস্যা, লিভারে গেলে লিভারের সমস্যা, যদি ওটা কিডনিতে যায় কিডনির সমস্যা। এটা কিন্তু শরীরের মধ্যে ঘুরে বেড়ায় কিসের মাধ্যমে? আমাদের ব্লাডের থ্রুতে। তো এই জন্যই আমাদের এই যে আপনার যে পেটের সমস্যাটা কেন ঠিক হচ্ছে না, কারণ শরীরের মধ্যে আম জমে রয়েছে। আপনি যে পটি করছেন, কখনো অল্প হচ্ছে, কখনো বেশি, কখনো ভালো, কখনো মন্দ, কারণ পেটের থেকে ওটা কিন্তু বের হয়নি। আমাদের আয়ুর্বেদের একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু আমাদের বডিকে কি করা হয়? ডিটক্সিফাই করা হয়। বিভিন্ন ওয়ে দিয়ে আমাদের শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো জমে থাকছে সেইগুলোকে কিন্তু বের করে দেওয়া যায়। ঠিক আছে, কিভাবে? শুধু পঞ্চকর্মা থেরাপির দ্বারা। এবং এই পঞ্চকর্মা থেরাপি করলে আপনার বডি শোধন করা হলো, মানে ডিটক্সিফাই করা হলো, কোনো বর্জ্য পদার্থ ভেতরে থাকছে না, কোনো কিছু পচে যাওয়া জিনিস যেগুলো আমাদের পেটে থেকে যায়, ক্ষতি করে, সেগুলো থাকছে না। এর সাথে সাথে যখন আপনি আমাদের ওষুধগুলো খাচ্ছেন, দেখবেন সেই রোগটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুব ভালো একটা ওয়ে আউট, যার মাধ্যমে আপনি একদম কমপ্লিটলি সুস্থ হতে পারেন। যখনই পেটের সমস্যাটা আপনার হবে না, আপনার দেখবেন বিভিন্ন রোগ, শুধু চুল পড়া নয় বা চুল পেকে যাওয়া নয়, বিভিন্ন রোগ কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ কি, আপনার যে এই চুলের প্রবলেমটা হচ্ছে, কারণ আপনার চুলের যে গোড়ায় মেলানিন বলে পদার্থটা থাকে সেইটা কিন্তু
উঠে যাচ্ছে, কমে যাচ্ছে। এবার যখনই আপনার পেট ঠিক হবে, আপনার লাইফস্টাইল ঠিক হয়ে যাবে, আপনার খাদ্য খাওয়া ঠিক হবে, ওষুধ খেয়ে সব ঠিক করে দেওয়া হবে, দেখবেন আপনার মেলানিনটা আর ওই জায়গা থেকে সরবে না বা কমবে না, অটোমেটিক আপনার চুল দেখবেন কালো থাকবে, সাদা হবে না। বেশ, আচ্ছা আমরা আবার আমাদের যে আজকে আলোচনার বিষয় সুগার নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে ফিরে আসব, এবং আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিভাবে আমরা মানে সুগারের জায়গাটাকে চেক করব সেটা নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, দেখুন এবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে, যে কোনো মানে ঔষধের সাথে পথ্যটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? এবং আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে আপনি আহার কি করবেন। এই আহার মানে হচ্ছে খাদ্য খাবার। আপনি প্রথম কথা বলা হয় যে সবচেয়ে ভালো হয় আপনি শাকাহারি হতে পারেন। শাকাহারি বলতে আপনি কোনো রকম অ্যানিমেল ফুড খাচ্ছেন না। অ্যানিমেল ফুডের মধ্যে কি পড়ছে, যে আমাদের মানে নন ভেজ আপনি খাবেন না। নন ভেজের মধ্যে কিন্তু আমাদের পড়ছে মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু সব নন ভেজ। এছাড়াও অ্যানিমেল ফুড যদি আমরা বলি তাহলে কিন্তু পনির, দুধ, দই, মাখন, এগুলো সবগুলোই কিন্তু পড়ছে। যখন এর মধ্যে আয়ুর্বেদের মতে পিওর যদি ঘি পান, পিওর ঘি কিন্তু ক্ষতিকারক নয়, কিন্তু সাধারণত আমরা পিওর ঘি কিন্তু হাতের কাছে পাই না। হয়তো ঘিয়ের গন্ধটা খুব সুন্দর থাকে, কিন্তু সেই ঘিটা কিন্তু কতটা পিওর আপনার বুঝতে হবে, কারণ 1 কেজি ঘি তৈরি করতে গেলে কতটা আপনার মাখন লাগবে, আর সেটা পিওর আছে কিনা সেটাও কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে যদি আমি ভালো জিনিসটা না পাই তাহলে ওটা না খাওয়াই ভালো রেগুলার। তাহলে আমি যদি অ্যানিমেল থেকে তৈরি করা কোনো খাবার না খেয়ে আমি শাকাহারি হয়ে যাই, তাহলে কি হবে, সাত্বিক আহার যেটা আমরা বলি, তাহলে এটা করলে কিন্তু আমি সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারবো। এর মধ্যে কি আছে, খাবার টাইমটা একটা মেনটেন করতে হবে, যে ঘুম থেকে ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার ব্রেকফাস্টটা সারতে হবে। ব্রেকফাস্টটা কেমন হবে, ব্রেকফাস্টটা খুব হালকা হবে, অতি মানে মানে কি বলবো রিচ খাবার বা অতি সহজে যেটা হজম না হয় সেরকম খাবার আমরা খাবো না, কারণ তখন আমার কিন্তু যে অগ্নিটা ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, হজম অগ্নি যেটা বলছি আমরা, হজমের জন্য যে অগ্নিটা দরকার সেটা কিন্তু অতটা স্ট্রং থাকবে না, কারণ সে তখন সকালবেলা যা শুরু করছে তার কাজ, ঠিক আছে? আস্তে 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 যদি আমি সেটা হালকা খাই, তারপরে আস্তে আস্তে যত সময় যাচ্ছে, যখন আমার মাথার উপর সূর্য থাকে, মানে যখন একদম আমার অগ্নিটা কিন্তু হাইয়েস্ট পিকে থাকবে, আমার পেটের ভিতরে যে অগ্নিটা সেইটা যখন হাইয়েস্ট থাকবে, মানে পাওয়ারফুল থাকবে সব সময়, সব থেকে বেশি, তখন আমাদের লাঞ্চ করা দরকার। লাঞ্চটার মধ্যে আপনি যত ধরনের খাবার পাবেন সব রকম খাওয়ার চেষ্টা করবেন। সেটা কোনো সময় তেতো জাতীয় খাবার, কোনো সময় মিষ্টি, কোনো সময় ঝাল, কোনো সময় নোনতা, কোনো সময় কষা, কোনো সময় টক, এই যতগুলো টেস্ট হয় আমাদের মুখের জিভে স্বাদে, যতগুলো টেস্ট আমরা পাই, সব রকম টেস্টই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনি রেগুলার খাবেন। আগেকার দিনে কি হতো, আচ্ছা রাখবো, একটা ফোন আছে, একটু কথা বলুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। বলুন। বলছি আমার না একটু মানে হাতের আঙুলগুলো খুব ব্যথা হচ্ছে, মানে জয়েন্ট, যেখানে জয়েন্টে একটু ব্যথা হচ্ছে কদিন ধরে। আচ্ছা, জয়েন্টে কিসের, আঙুলের জয়েন্টে? আঙুলে হয়, হাঁটুতে হয়, মানে হয়, আবার একদিন হাতে থাকলে আবার ভালো হয়, আবার পরের দিন হয়তো অন্য জায়গায় হলো, এইভাবেই হচ্ছে কদিন ধরে। আচ্ছা, আর কতদিন ধরে হচ্ছে এটা? এটা হচ্ছে কয়েক মাস ধরে, বেশ 6-8 মাস ধরে হচ্ছে। 6-7 মাস ধরে হচ্ছে। এর জন্য কিন্তু আপনি কি কোনো চিকিৎসা করিয়েছেন? না না, কোনো চিকিৎসা করাইনি, মানে যখন ওই ব্যথাটা হয় একটু জেল দিয়ে, মুভ দিয়ে একটু মাসাজ করি, তারপর হয়তো কমে যায়। ঠিক আছে, আমি আপনাকে বলছি, প্রথম কথা যেটা আপনি শুনে নিন, সেটা হচ্ছে যে শুনতে থাকুন, আমি বলছি সেটা। প্রথম ব্যাপারটা, আপনার কিন্তু এই যে বারে বারে ফিরে আসছে, তার মানে এই সমস্যাটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? জয়েন্টে পেইন, আজকে আঙুলের জয়েন্টে হচ্ছে, কালকে হাঁটুর জয়েন্টে, মানে পরশুদিন আবার পায়ের জয়েন্টে, এরকম যে বারে বারে ঘুরে আসছে, এটার কিন্তু একটা মানে ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে কি কারণে হচ্ছে। আমাদের কাছে এলে আপনার এখানে কিছু ব্লাড টেস্ট আমরা করাবো এবং দেখে নেব যে কি থেকে অ্যাকচুয়ালি হচ্ছে। সেটা রিউমেটিজম হতে পারে,
যে আরএ ফ্যাক্টরটা বেশি আছে, এটা হতে পারে। অথবা দেখা যেতে পারে যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে বা কারো গাউট হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ব্যথা অনেক কারণে জয়েন্টে হয়, ঠিক আছে। এবার কি ধরনের যেটাই হোক না কেন তার কিন্তু কারণ একটাই হবে, জয়েন্ট পেনের কিন্তু কারণ একটাই হবে যে আপনার শরীরে কোনো কিছু একটা বেশি মাত্রায় হয়ে গেছে। যদি দেখা যায় ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে, সেখান থেকে ব্যথার সৃষ্টি হয় আমরা জানি। যদি দেখা যাচ্ছে আরএ ফ্যাক্টর বেশি ব্লাডের মধ্যে, তাহলে সেখান থেকে ব্যথার সৃষ্টি হবে। এগুলো প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে কারণটা কেন আপনার ব্যথাটা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার চিকিৎসাটা চলবে। দেখবেন তাহলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং বারে বারে কিন্তু এই ব্যথাটা আর তখন ফিরে আসবে না। বেশ, আচ্ছা আমরা এবার একটু দেখে নিই জেলায় জেলায় এনবিপি ইউনানির যে চেম্বার গুলো রয়েছে কোথায় কোথায় আপনারা কোন কোন ডক্টরদের পাচ্ছেন। মেচেদাতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, শিলিগুড়িতে থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে থাকছেন এ হালদার, গৌহাটিতে থাকবেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে থাকবেন ডক্টর বি শর্মা এবং ঝাড়গ্রামে রয়েছেন ডক্টর এ হালদার, পুরুলিয়াতে বসছেন ডক্টর এ হালদার, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ থাকবেন ডক্টর আর দে, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা এবং বর্ধমানে থাকছেন এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে বসছেন ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী এবং তাছাড়াও কিন্তু আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, দুর্গাপুরে বসছেন ডক্টর বি শর্মা, কোচবিহারে থাকবেন এস ঘোষাল, বোলপুরে থাকছেন এস ভাদুরী, রায়গঞ্জে থাকবেন ডক্টর এস ঘোষাল, দিল্লিতে বি শর্মা বসবেন এবং হেরিয়াতে বসছেন ডক্টর এ হালদার, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে বসবেন ডক্টর বি শর্মা এবং শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। তাছাড়াও আপনার কাছাকাছি যে চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাওড়া, শিবপুর, দাসনগর, বাল্টিগুড়ি বাজার, বেলুর, কলকাতায় চেম্বার পাচ্ছেন আপনারা হাতিবাগান এবং ল্যান্সডাউনে, সাউথ 24 পরগনাসে চেম্বার রয়েছে, এখানকার হেড অফিস আমতলাতে এবং সাউথ 24 পরগনাসে আপনারা আমতলাতে পাচ্ছেন চেম্বার এবং নর্থ 24 পরগনাসে এখানকার হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। আচ্ছা আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, যেই কথাটা বলছিলাম আমরা যে সুগার নিয়ে যে আলোচনাটা করছিলাম অ্যাকচুয়ালি, তো সেখানে খাদ্য খাবারের ব্যাপারটা আমি বলছিলাম। টাইমের একটা কিন্তু ব্যাপার রয়েছে, সেই টাইমের ব্যাপারটা আমাদের নির্ধারণ হলো কি, তাহলে দুপুরে আমরা সব ধরনের খাদ্য খাবার খাবো এবং কখন খাবো, মোটামুটি যখন মাথার উপর সূর্য, মানে 12টা থেকে 1টার মধ্যে। তাহলে আমাদের কিন্তু হজমটা সেই সময় খুব ভালো হবে এবং যত আমাদের খাদ্য খাবার হজম ভালো হবে তত কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ শরীরে কিন্তু প্রবেশ করতে পারবে না। যদি আমাদের পেট ভালো থাকে তাহলে দেখা যাবে যে আমাদের ইমিউনিটিটা ভালো ডেভেলপ করছে। পেট যদি আমাদের ভালো থাকে তাহলে দেখা যাবে আমাদের লিভার ফাংশন ঠিক আছে। পেট যদি ভালো থাকে তাহলে আমার কনস্টিপেশনের সমস্যা হবে না, তাহলে পাইলস, ফিশার, ফিস্টুলার মতো প্রবলেম আমার আসবে না। পেট যদি ভালো থাকে তাহলে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, যে কখনো পায়খানা নরম, কখনো শক্ত, কখনো মনে হচ্ছে এই পায়খানা করে এসে আবার মনে হচ্ছে আবার যদি যাই একটু ভালো হয়, এই যে আইবিএস, এগুলো কিন্তু থাকবে না। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলবো যে আমাদের যদি ইন্টারনালি আমরা ঠিকই সুস্থ থাকি তাহলে কিন্তু তার রিফ্লেকশন আমরা বাইরেও দেখতে পারবো, যে আমাদের স্কিন কিন্তু কথা বলে। আমার ভেতর যদি পরিষ্কার থাকে বা সুন্দর থাকে পেটের ভেতর, তাহলে কিন্তু স্কিনও খুব মানে গ্লো থাকবে, স্কিনে গ্ল্যামার বেড়ে যাবে, চকচকে থাকবে, কোনো রকম স্কিনে দাগ থাকবে না, গোটা উঠবে না। আর যদি ভেতরে প্রবলেম থাকে তাহলেও কিন্তু আবার স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেবে। বেশ, একটা ফোন আছে, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি ছোট্ট থেকে বলছি আমার পায়ের পাতাগুলো না খুব জ্বালা করে। আচ্ছা, কতদিন ধরে হয়েছে সমস্যাটা? হ্যালো, কতদিন ধরে সমস্যা? কতদিন ধরে হচ্ছে? এটা এই মাস 6 ধরে। আচ্ছা, আপনার কি সুগারের কোনো প্রবলেম আছে? মেডিসিন খান? না, সুগার, প্রেসার এসব তো কিছু নেই। কবে চেক আপ করেছেন লাস্ট? হ্যাঁ, চেক আপ করেছি 1 বছরের মতো। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 58 বছর। 58।
এবং আপনার খাদ্য খাবারের ধরনটা বলুন একটু। আমি সকালবেলা 3টে রুটি তরকারি খাই, দুপুরবেলা কোনদিন সবজি ভাত, কোনদিন মাছ ভাত, আর রাতে 3টে রুটি আর তরকারি। আচ্ছা, আপনার কি এমন হয় যে বারে বারে তেষ্টা পাচ্ছে বা বারে বারে রাতে উঠে টয়লেট পাচ্ছে? না, রাতে শুলে আর উঠি না। আচ্ছা, বা খুব ভালো। এবং কোনো ধরনের রোগ মানে কোনো ধরনের ওষুধও খেতে হয় না আপনার, তাই তো? না, একটু 8 ঘন্টা করে ঘুমের ওষুধ খাই। আচ্ছা, ঠিক আছে। তার মানে ঘুমটা সাউন্ড স্লিপ হয় না ওষুধ না খেলে, তাই তো? না না। আচ্ছা, আপনার কি হাত পা কামড়ায়, ব্যথা করে? ওইসব কিছু হয় না, কিন্তু পায়ের পাতাগুলো একটু জ্বালা করে। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি শুনুন। আর একটা কথা, এত বিকেল বেলা না আমি নর্মাল ভাবে শ্বাস নিতে পারি না। কি শ্বাস নিতে পারি না? বিকেলের দিকটা একটু নর্মাল ভাবে শ্বাস নিতে পারি না। আচ্ছা, কি হয় তখন? নিঃশ্বাস জোরে জোরে নিতে হয়? কিছু কষ্ট নয়, হালকা একটু যেন মনে হয় একটু শ্বাস নিতে যেন একটু হয়, কষ্ট হয় সামান্য। আপনার চেহারা কি ভারী না পাতলা? রোগা চেহারা। 58 কিলো ওজন। 58 কিলো। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। ঠিক আছে, দেখুন, প্রথম কথা, আপনার 1 বছর আগের রিপোর্টে বলছে যে আপনার কোনো রকম অসুখ নেই। তবে এখন যেহেতু একটা প্রবলেম দেখা দিচ্ছে, পায়ে যেটা জ্বালা জ্বালা করছে, অনেক সময় সুগারের থেকে হয়, অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, এমনিও নার্ভের প্রবলেম হতে পারে। ঠিক আছে, কি কারণে হচ্ছে, বা ধরুন ব্লাড সার্কুলেশনে কোথাও অবস্ট্রাকশন আসছে, যেটাই হোক না কেন, আপনার একটা এখন থরো চেক আপ দরকার। কিরকম চেক আপ? যেখানে আমাদের কাছে এলে আমাদের ডাক্তারবাবুরা কিছু আপনাকে টেস্ট লিখে দেবে। সেই টেস্টগুলো যদি আপনি করেন, সেখান থেকে জানা যাবে যে আপনার ভেতরে কোনো রোগ আছে কিনা, এবং সেইভাবেই কিন্তু চিকিৎসা করা হবে। দেখবেন চিকিৎসা ঠিক মতো যখন হবে আমাদের এখানে, কিছুদিন পর কিন্তু আর আপনার ওষুধ খেতে হবে না। একটা টাইমের পর আর ওষুধ কন্টিনিউ করতে হবে না, আস্তে আস্তে প্রবলেমটা সেরে যাবে, আর আপনার ওষুধে তখন বন্ধ হয়ে যাবে। তবে দেরি করবেন না। আজকে 4-5 মাস ধরে ধরুন পাটা জ্বালা জ্বালা করছে, এটা একটা কোনো একটা রোগ আসার আগের বড় সিমটমও হতে পারে। আমি না দেখে আপনাকে কিন্তু তাই জন্য কিছু বললাম না যে কি থেকে হচ্ছে, সেটা ভুল বলা হয়ে যাবে, অনেক কারণ থাকে। তার জন্যই বললাম এসে একবার আমাদেরকে দেখিয়ে। একদম। আচ্ছা, একটা ফোন আছে, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন, কি বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি, আপনার ফোন পাই আমরা সব সময়। বলুন। আচ্ছা, বলছি আমার মায়ের না সিদ্ধা থেকে ঘাড় পর্যন্ত ব্যথা, পিঠে সিদ্ধা থেকে ঘাড় পর্যন্ত ব্যথা। আচ্ছা, সিদ্ধারা থেকে ঘাড় পর্যন্ত, মানে কোমর থেকে ঘাড় অবধি ব্যথা, তাই তো? পিঠ থেকে ঘাড় অবধি ব্যথা। আচ্ছা, মার কি এমন হয় যে ঘাড়ের ব্যথার থেকে মাথা ঘোরায় বা কোনো অন্য অসুবিধা হয়? মাথা উঁচু করতে হবে, ঘরে রাখছে, মাথা ঘোরাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, আপনাকেই বলছি বান্টি বাবু, আপনি তো আমাদের রেগুলার তো টিভি দেখছেন, আপনার অনেক প্রশ্ন আমরা উত্তর দিচ্ছি, আপনিও বুঝতে পারছেন প্রবলেমগুলো, খুব ভালো লাগে আপনি যখন ফোন করেন। তবে একটাই আপনাকে রিকোয়েস্ট করব, শুধু ফোনে আপনাকে তো আমরা সমাধান দিতে পারবো না। ঠিক আছে, আপনি একবার নিয়ে আসুন মার প্রবলেম হলে মার, আপনার বাবারও শুনেছি, তারপরে আপনার আরো রিলেটিভদের প্রবলেম নিয়ে আপনি আলোচনা শুনেছেন আমাদের কাছে। তো একবার নিয়ে আসুন, এনে আমাদেরকে দেখালে দেখবেন আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর আপনার যখন বাড়ির লোকগুলো সুস্থ হবে, আপনারও মনটা ভালো লাগবে, এবং আপনিও আর 5 জনকে বলতে পারবেন, দেখো আমি টিভিতে ওনাদেরকে ফোন করেই ওনাদের থেকে জানতে পারি, এবং সেভাবে আমি গিয়ে আমার বাড়ির লোককে সুস্থ করলাম। তোমাদের যা প্রবলেম আছে তোমরা তাহলে ওখানে যাও। এই যে আপনার কথাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরো 5টা মানুষ যাতে সুস্থ হয় আপনার দ্বারা, এই চেষ্টাটাই করুন। কিন্তু অন্য মানুষকে বিশ্বাস করানোর আগে আপনার কিন্তু এসে একবার ট্রিটমেন্ট নিয়ে ভরসা অর্জন করতে হবে, যে এনবিপি তে এলে ট্রিটমেন্টের রেজাল্ট ভালো হয়। একদম ঠিক কথা। এবং শুধুমাত্র অ্যাডভাইস কিন্তু আপনাদের সুস্থ করে তুলতে পারবে না কখনোই। সেক্ষেত্রে আপনাদের এসে যোগাযোগ করতে হবে, বুকিং নাম্বার যেটি দেখুন, ওখানে আপনারা ফোন করে একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিভিন্ন চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেখানে আপনাকে আসতে হবে, এবং আপনাদের ট্রিটমেন্ট করাতে হবে। থ্রু ট্রিটমেন্ট আপনি সুস্থ হয়ে উঠতে পারেন এবং রোগটিকে চিরবিদায় জানাতে পারেন। বলুন, কে আছেন সাথে? আরেকজন বন্ধু আছেন, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন, কি বলছেন? হ্যাঁ, অনলাইন হচ্ছে। হ্যাঁ, অনলাইন হচ্ছে। কি বলবেন? বলুন।
কিছু প্রবলেম আছে আপনার? আমার ফড়া হয়েছে, পিছন থেকে ফড়া হয়েছে। কোথা থেকে ফোন করেছেন আপনি? আচ্ছা, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। আপনি একটা কাজ করুন, যে বর্ধমানে আমাদের কবে ডেট আছে হেল্পলাইন নাম্বারে কল করুন, ঠিক আছে? এই ফোড়া আছে, ফোড়ার ট্রিটমেন্টও আছে। ফোড়ার ট্রিটমেন্ট থেকে কিন্তু আপনি যদি ট্রিটমেন্টটা করেন আস্তে আস্তে সেরে যাবে। এখন গরম আসছে, এখন তাড়াতাড়ি না সারিয়ে নিলে পরে কিন্তু যখন আমের সিজন চলে আসবে সবাই কিন্তু খুব বেশি বেশি আম খেয়ে ফেলে, এবং আম কিন্তু খুব মানে ভালো যেমন তেমন কিন্তু আজকাল যেহেতু এগুলো আর্টিফিশিয়ালি পাকায় কার্বাইড দিয়ে বা এরকম দিয়ে, তার জন্য ওগুলো কিন্তু অনেক সময় শরীর গরম করে দেয় এবং ফোড়ার ব্যাপারটা চলে আসে। তো তার জন্য দেরি না করে, খুব বাজে জায়গায় রয়েছে আপনার ফোড়াটা, বাজে জায়গায় বলছেন তো ওখানটায় কিন্তু কষ্ট পাওয়ার খুব চান্সেস আছে। আর ওটা যদি বেড়ে না যায়, আরো অনেকগুলো না হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারে কল করে আপনি বর্ধমানে দেখিয়ে নিন। আচ্ছা, আরেকজন আছেন ফোনে। হ্যাঁ, আমাদের একটু বোধহয় সেটাগুলো বলতে হবে। না, চেম্বার না, আমাদের ফিডব্যাক গুলো আমাদের এখন দেখানো হবে আর কি। বেশ, আরেকজন আছেন ফোনে, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যালো হ্যালো। যাই হোক, কোনো প্রবলেম হচ্ছে, আপনি আরেকবার ট্রাই করতে পারেন বোধহয়। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? যারা যারা ফোনে আসছেন আপনারা একটু ওয়েট করুন। আমরা যারা যারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ইতিমধ্যে যারা যারা ট্রিটমেন্ট করিয়েছেন তাদের আমরা বক্তব্য একটু শুনবো, এবং কন্ট্রোল রুমে যিনি রয়েছেন তাকে বলবো যে তাদের বক্তব্যগুলো একটু বন্ধুদের সামনে নিয়ে আসার জন্য। কিন্তু আরেকজন ফোনে আছেন, তার কথা একটু শুনে নি। বলুন কে আছেন? হ্যালো, আমি চমৎকার বলছি। বলুন কি সমস্যা? বলুন, তাড়াতাড়ি বলুন, ফোন করে বসে থাকলে হবে? কি হয়েছে? কিছু বোঝা গেল না, আরেকবার বলুন। হাঁপানির টান আছে, আপনি ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি একটা কাজ করুন, হাঁপানির টান আছে, যদি অনেক পুরনো হয়ে থাকে, আগে চিকিৎসা করে থাকেন, সেই রিপোর্টগুলো নিয়ে চলে আসবেন আমাদের কাছে, হেল্পলাইন নাম্বারে কল করে নিন এবং দেখে নিই, আমাদের এখানে এসে দেখান। রিপোর্ট দেখার পর এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। আপনি যদি পার্মানেন্টলি এটা থেকে সারাতে চান তাহলে কিন্তু আয়ুর্বেদই একমাত্র পথ, তাই ফেলে রাখবেন না। হাঁপানির কষ্ট প্রচন্ড, মানুষ ইনহেলার নিয়ে অনেকটা কন্ট্রোল করে কিন্তু ওটাকে সারাতে পারে না, কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে, যোগার মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে এই সবগুলো যখন একসাথে কাজ করে তখন কিন্তু এই মানে কষ্ট থেকে মানুষ মুক্তি পায় এবং হাঁপানিটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। আচ্ছা, যারা যারা ট্রিটমেন্ট করিয়েছে তাদের বক্তব্যগুলো কি আমরা শুনতে পাবো এখন? তো আমরা তো কিছু সিগন্যাল পাচ্ছি না, তো আমাদের আলোচনায় আবার চলে আসি। ও আচ্ছা, হ্যাঁ, আমরা তাহলে দেখে নেব যারা ইতিমধ্যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করিয়েছে সেই সমস্ত পেশেন্টরা কি বলতে চাইছেন, তাদের বক্তব্যগুলো একটু শুনবো। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিওআর্থ্রাইটিস, ডক্টরস বললেন। অস্টিওআর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, এক সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না,
একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যাপার ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে?
এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। তাহলে আমরা পেশেন্টদের বক্তব্য শুনলাম, যারা যারা ট্রিটমেন্ট করালেন তারা কি সুন্দর সুস্থ হয়ে উঠেছে সেটাও আমরা দেখলাম। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানেই হচ্ছে আমাদের সেই নির্ভরযোগ্যতার জায়গা যেখানে আমরা প্রপার ট্রিটমেন্টে, টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্টে সুস্থ হয়ে উঠি। কারণ এখানে কারি ওষুধ আপনাদের সারা জীবন ধরে খেয়ে যেতে হয় না, অল্প সময়ের মধ্যে আপনারা সুস্থ হয়ে ভীষণ ভালোভাবে চলতে ফিরতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং ডাক্তারবাবু একটা কথা বলছিলেন যে আমাদের খাদ্যাভ্যাস যেমন হবে তারই রিফ্লেকশন কিন্তু আমরা আমাদের স্কিনে পাবো। মানে আপনি যেভাবে আপনার খাদ্যাভ্যাসটাকে তৈরি করবেন সেটা কিন্তু আপনার স্কিন দেখে ডক্টরবাবু বুঝে যাবেন। তো ডক্টরবাবু এটা নিয়ে একটু মানে আমি বিস্তারিত শুনবো। সাথে একজন ফোনে আছেন, একটু দেখে নি কে বলছেন। বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি সেই মুহূর্তে বলছিলাম, সৌরভ পাল। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি যে একটু কথা বলতে চাইছিলাম যে এই যে মানে দেখছি হঠাৎ প্রোগ্রামটা হচ্ছে, বাকি সব রিপোর্ট গুলো সব দেখলাম, আমাদের সব যারা পেশেন্ট টেস্ট গিয়েছিল। এখানে জানতে চাইছি এই যে সুগারের ব্যাপার বলছেন, এখানে র্যান্ডাম মানে সুগার, হ্যাঁ একদম আজকেই করেছি, মানে 1 ঘন্টা মানে খাওয়ার সকালে ব্রেকফাস্টের 8 ঘন্টা পরে একটা র্যান্ডাম করলাম, তাতে 164 এসছে। হ্যাঁ, এটা কি কত পর্যন্ত রেঞ্জ হলে এটা মানে বিপজ্জনক? দেখুন, আপনাকে আমি একটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি এইভাবে দেখবেন, আমি কি বলছি আপনি শুনুন, ঠিক আছে? আপনার র্যান্ডাম হচ্ছে তার কোনো নির্দিষ্ট সময় নেই, যখন তখন, ঠিক আছে? এটাকে বলে র্যান্ডাম। এটা জেনারেলি 150 যদি থাকে কোনো অসুবিধা নেই, আর যে আপনার 160 আছে 164 হয়েছে, কোনো অসুবিধা নেই। এটা আপনি কি ওষুধ খান রেগুলার? না, আমি কোনো ওষুধ খাই না। না, এটা কোনো কিছুই ব্যাপার নেই, কারণ র্যান্ডামে কোনো সময় টাইমটা একটা ম্যাটার। আপনাকে অনেকক্ষণ আগে যখন শুরু হলো প্রোগ্রামটা আমি একটা কথা বললাম যে সবাই নিজেরা যখন টেস্ট করায় বা ধরুন মাঝে মাঝে টেস্ট করাচ্ছে, ফাস্টিং করায় আর পিপি করায়, ঠিক আছে? এতে কি হয়, ওইটা ঠিকই আছে, 99 আর 99 ফাস্টিং ছিল, আমি সুরক্ষাতে করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, জায়গার নাম বলতে হবে না, জায়গার নাম বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিপিতে 99 মানে দেখিয়েছিল, বুঝলেন তো? ওই 100 মানে ওই 99 আমি বুঝলাম না। ওখানে ফাস্টিং কত দেখিয়েছে? ফাস্টিং আজকে হঠাৎ করে এমনি এখানে টেস্ট মানে এমনি টেস্ট করছে র্যান্ডাম, সেটা দেখি র্যান্ডাম কত, এই 8 ঘন্টা মানে ব্রেকফাস্ট করেছি, সব ব্যানানা টানা সব খেয়ে সব খেয়েছি আর না না, আমি কি 8 ঘন্টা পরে দেখেছি 164। আমি কি বলছি আপনাকে শুনুন, আমি কি বলছি শুনুন। আপনি ফাস্টিং করেছিলেন কবে? এটা মাস 2 আগে ধরুন করেছি, গেল 99 ছিল। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, 20 দিন আগে আমি বলি, আপনি উত্তর দিন। আপনি বললে কনফিউশন হচ্ছে, আমি যেটা বলছি আপনি উত্তর দিন। বলুন। হ্যাঁ, বলুন। আপনি করেছিলেন 2-3 মাস আগে, তখন ফাস্টিং করেছিলেন 99, তাই তো? 99 প্রতিবারই তাই হয়, যখনই করি 99। আচ্ছা, ঠিক আছে। আর পিপি করেছিলেন কবে? খাওয়ার পর কবে করেছিলেন? হ্যাঁ, খাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে করেছিলাম, সেটা 15-20 দিন আগে। সেটা কত ছিল? 98 হয়েছিল। 98 হয়েছিল, মানে আগেরটা 99, তারপরটা 98, আর আজকে 164, তাই তো? র্যান্ডাম। হ্যাঁ, র্যান্ডাম। শুনুন, এগুলো দিয়ে 8 ঘন্টা ব্রেকফাস্ট, 8 ঘন্টা পর। বুঝে গেছি আমি। এইবার এগুলো দিয়ে আপনার নির্ধারণ করা যাবে না যে আপনার সুগার ডায়াবেটিস হয়েছে কিনা, ঠিক আছে? কারণটা বলে দিচ্ছি, আগে শুনুন। আপনি শুনুন, আপনি বলবেন না, আপনি খালি শুনবেন, তাহলে কনফিউশন হবে। আমার কথা আপনিও শুনতে পাবেন না, দর্শকরাও শুনতে পাবে না। যেটা হলো, আপনি যেদিন কম খাচ্ছেন, সকালে ধরুন আপনি আগের দিন রাত্রেবেলায় বেশি খাবার খাননি, ঠিক আছে, খাবারটা কম খেয়েছেন, পরের দিন সকালে যখন আপনি ব্লাড টেস্ট করবেন খালি পেটে,
তার আগে ঘুম থেকে ওঠার আগে আমাদের লিভার কি করে, লিভার অনেকটা গ্লুকোজ ছেড়ে দেয় ব্লাডের মধ্যে, সুগার ছেড়ে দেয়, ঠিক আছে? সেই সময় কেন ছাড়ে? যে আপনার শরীরে যদি এনার্জি না থাকে আপনি চলাফেরাই করতে পারবেন না, ঘুম থেকে উঠে কাজকর্মও করতে পারবেন না, তার জন্য অটোমেটিক ছাড়ে। কারণ আপনার সারা রাতে খাওয়া দাওয়া থাকেনি এবং রাত্রে আগের দিন কম খাওয়া দাওয়া করেছিলেন, বুঝতে পারলেন? সেই ক্ষেত্রে আপনার ওটা 99 হয়তো এসছে। এবার আপনি আবার কিছুদিন আগে 15 দিন আগে যখন ফাস্টিং কি বলছি খাবার পরে করলেন, পিপি করলেন, তখন দেখা গেছে আপনার 98 আছে। হয়তো সেই দিনের খাবার মধ্যে আপনার গ্লুকোজের মাত্রা কম ছিল। এইটা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে এ ডায়াবেটিস আছে কি নেই, ওইভাবে হয় না। আর যেটা হচ্ছে আপনার ইসে র্যান্ডাম করেছেন 164, তারও কোনো ভ্যালু নেই। আর এখন র্যান্ডাম করেছেন 164, আবার পরে বিকেলে করুন, র্যান্ডাম করুন, অন্য রিডিং আসতেই পারে, ঠিক আছে? তাহলে আপনি কোনটাকে আগে করেছিলাম তাতে কিন্তু 146 ছিল। আমি তো ওটাই বলছি, এগুলো নির্ভর করে আপনি খেলেন কখন, কি খেলেন, কটার সময় খেলেন, তার কতক্ষণ পর করলেন, এগুলো দিয়ে বিচার হবে না। বিচার যদি সঠিক নির্ণয় নিতে হয় যে আপনার সুগার হয়েছে কিনা, যদি এরকম অ্যাবনর্মাল দেখায় তাহলে HbA1c দেখতে হবে। সেটাই হ্যাঁ, আমি বলছি যেটা শুনুন, আপনি বললে আমি কথা বলবো কিভাবে? আপনি বলে নিন নাহলে পুরোটা, তারপরে আমি বলছি। আমিও তো তাই বলছি না, ঠিক আছে? আপনার যদি সত্যি জানতে হয় আপনার সুগার হয়েছে কিনা, নিজে ডাক্তারি করলে হবে না, আপনি একবার আমাদের চেম্বারে আসুন, আমরা দেখে যদি মনে করি টেস্ট করাতে হবে তাহলে কোন কোন টেস্ট করাতে হবে আমরা তখন বলে দেব। শুধু ফাস্টিং দিয়েও হতে পারে। এখানে কোথায় আছে চেম্বারটা? আপনি কোথায় থাকেন? উল্টোনাগা আমি থাকি লেকটাউন শ্রীভূমি দিকটায় আছে। শ্রীভূমি থেকে আপনার তাহলে মধ্যমগ্রামটা খুব কাছে হবে আপনার, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, হ্যাঁ, এখান থেকে মধ্যমগ্রাম। আর কাছাকাছি নেই এদিকে দমদম বা এইসব সাইড? না, ওদিকে নেই। আপনি মধ্যমগ্রামে না হলে আপনি বাসে করে মধ্যমগ্রাম চলে আসবেন, ঠিক আছে? আরেকটা হ্যাঁ, মধ্যমগ্রামে চলে আসবেন। সবচেয়ে ভালো হয় যে আমাদের ওই যে হলুদ রঙের যে নাম্বারগুলো দেখাচ্ছে ওটা টুকে নিন, টুকে নিয়ে ফোন করুন, ওখান থেকে হেল্পলাইন থেকে আপনাকে সব গাইড করে দেবে, ঠিক আছে? আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আগে অ্যাপয়েন্টমেন্ট না হলে আপনি কিন্তু দেখাতে পারবেন না, তাই হেল্পলাইন নাম্বারে কল করে নিন, ঠিক আছে? আর এবার শুনতে থাকুন কি বলছি। এইবার এক এক দিন খাবার ধরন এক এক রকম হয়, তার জন্য কিন্তু সুগারের রিডিং আলাদা আলাদা আসতে পারে। এইভাবে করে কিন্তু মানুষ যদি কেউ ভাবে, ধরুন একদিন আপনি এত খাবার খেয়েছেন সুগার জাতীয় খাবার, তার 2 ঘন্টা পরে দেখা যাচ্ছে আপনার খুব হাই সুগার দেখাচ্ছে। এবার আপনি হট করে ওষুধ খেয়ে নিলেন, এমন করে ফল করে গেল যে মানুষের মৃত্যুও হতে পারে। সুগার যদি অতিরিক্ত মাত্রায় ফল করে তাহলে কিন্তু মানুষ বাঁচবে না, কারণ হচ্ছে কোমাতেও চলে যেতে পারে, কারণ হচ্ছে সুগারই আমাদেরকে বাঁচিয়ে রাখে। সেটা সঠিক মাত্রায় থাকতে হবে, ঠিক আছে? এবার যে ওষুধগুলো খাওয়া হয়, যেগুলো আপনারা রেগুলার শুনছেন, যেই টাইপের ওষুধগুলো, ইনসুলিন ইনজেকশন, ইনসুলিন মেডিসিন, ওরাল মেডিসিন, এগুলোর যদি ভুল হয় তাহলে ধাপ করে আপনাকে ফেলে দেবে। কিন্তু একদম নিজে থেকে ডাক্তারি করবেন না, ঠিক আছে? আমি বলবো যদি সঠিকভাবে এটাকে ঠিক করতে চান, সারা জীবন ওষুধ না খেতে চান, তাহলে আপনি প্রথমে আমাদের কাছে আসবেন। আমাদের ডাক্তারবাবুরা ঠিক করবে আপনার কোন টেস্টগুলো করলে আপনার জন্য সঠিক হবে, সেই টেস্ট বলে দেবে। সেইভাবে আপনি খাদ্য খাবার খাবেন এবং আমাদের ওষুধ খাবেন। খেতে খেতে একটা টাইমে আপনার দেখবেন ন্যাচারালি ইনসুলিন তৈরি হচ্ছে, আপনার শরীর থেকে ইনসুলিনটা তৈরি হবে, এক্সট্রা করে বাইরে থেকে আর নিতে হচ্ছে না, তখন আমাদের ওষুধ বন্ধ। এবার আপনি সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকবেন। এইভাবে বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? টিভিতে অনেক ডাক্তারবাবু অনেক কথা বলবে, ডাক্তারবাবুদের কথা শুনে আপনি শুধু ঘরে বসে থাকলে কোনো কিন্তু রেজাল্ট পাবেন না, আপনার কিন্তু আসতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আমি বলুন কি হয়েছে আপনার? বলছি এটা ডাক্তার প্রোগ্রাম হচ্ছে, এটা হ্যাঁ ডাক্তার প্রোগ্রাম হচ্ছে, এটা সুগারের ওষুধ। আরেকবার বলুন, একটু আস্তে আস্তে করে বলুন কি বলছেন। হ্যালো, আপনার কি হয়েছে, সমস্যাটা কি বলুন আপনার। হ্যালো,
যাই হোক, কোনো একটা কমিউনিকেশনের আমাদের প্রবলেম হচ্ছে, তো আপনি যদি কিছু আপনার শারীরিক অসুস্থতা থেকে থাকে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখান থেকে আপনার কাছাকাছি যে চেম্বার সেখানে এসে আপনি কনসালটেন্সি নিন। আচ্ছা, আমরা একটু আলোচনায় আবার ফিরে আসি। যেটা আমরা শুনছিলাম যে খাদ্যাভ্যাস কি করে আমাদের স্কিনকে, আমাদের ত্বকের যত্ন মানে জায়গাটাকে প্রকাশ করে। হ্যাঁ, এটাই বলছিলাম যে শরীরের যদি ভেতরে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তার রিফ্লেকশন আমরা দেখতে পাই। দেখুন, পেটের সমস্যা মানে সেখানে কিন্তু লিভারের সমস্যা থাকে সাধারণত। এবার লিভারে কিছু প্রবলেম হলে কিন্তু স্কিনের মধ্যে দেখবেন দানা দানা উঠছে, গোটা গোটা উঠছে, এগুলো উঠবে। আচ্ছা, আবার যখন দেখা যাচ্ছে প্যানক্রিয়াসের সমস্যা বা ইনসুলিন মানে সুগারের সমস্যা হচ্ছে, যাদের বেশি সুগার তাদের দেখবেন স্কিনটা খুব রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। থাইরয়েড যাদের আছে তাদেরও দেখবেন কিন্তু স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই যে সিমটমগুলো, বা দেখুন অনেক সময় বিভিন্ন কারণে শারীরিক ভিতরে সমস্যা থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে দেখা যায় যে স্কিনের উপরে কালো দাগ চলে আসছে। এই যে বিভিন্ন সমস্যা আমরা স্কিনে দেখতে পাই, সেটা কিন্তু শুধু স্কিনে এফেক্ট করছে বলে না, মানে ভেতরে সমস্যা আছে বলে সেটা কিন্তু আমরা স্কিনের উপরে তার রিফ্লেকশন দেখতে পাই। এছাড়া তো ধরুন স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বা কিছু হচ্ছে, সেগুলো আলাদা, সেগুলো বাইরে থেকে এসে অ্যাটাক করে। কিন্তু ভেতর থেকে ইন্টারনাল প্রবলেমের জন্য যখন আমাদের কোনো স্কিনে প্রবলেম আসে, সেগুলো যদি আমরা ইন্টারনাল প্রবলেমগুলোকে সারিয়ে তুলি তাহলে কিন্তু সেগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, আমাদের তো অনুষ্ঠানে আর বিশেষ একটা সময় নেই, আমরা একটু চেম্বারগুলো দেখে নিই। বিভিন্ন জেলায় যে চেম্বারগুলো রয়েছে এবং সেখানে আপনারা যে ডক্টরদের পাচ্ছেন তাদের নামগুলো আপনি অবশ্যই আপনারা লিখে রাখুন। যেমন মেচেদাতে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে বি শর্মা, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে বসছেন এ হালদার, গৌহাটিতে বসছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে রয়েছেন ডক্টর এ হালদার, পুরুলিয়াতে বসবেন ডক্টর এ হালদার, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং ক্যানিং এ থাকবেন ডক্টর আর দে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকবেন ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে বসছেন ডক্টর এস ভাদুরী, বহরমপুরে থাকবেন ডক্টর এ হালদার, মালদাতে বসবেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকবেন ডক্টর এ হালদার, দুর্গাপুরে বসছেন ডক্টর বি শর্মা, কোচবিহারে থাকবেন ডক্টর এস ঘোষাল, বোলপুরে বসবেন ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, দিল্লিতে বসবেন ডক্টর বি শর্মা, হেরিয়ায় থাকবেন ডক্টর এ হালদার, হলদিয়াতে বসবেন ডক্টর এ হালদার, আগরতলাতে থাকবেন ডক্টর বি শর্মা এবং শিলচরে বসবেন ডক্টর এন ভট্টাচার্য। তাছাড়াও কলকাতার কাছাকাছি যে চেম্বার রয়েছে, হাওড়া, শিবপুর, দাসনগর, বাল্টিগুড়ি বাজার, বেলুর, কলকাতার হাতিবাগান, কলকাতাতে রয়েছে চেম্বার হাতিবাগানে এবং ল্যান্সডাউনে, সাউথ 24 পরগনাসে পাচ্ছেন চেম্বার একটি আমতলাতে এবং নর্থ 24 পরগনাসের মধ্যম গ্রামে রয়েছে এই সংস্থার হেড অফিস, যেখানে বিভিন্ন ডক্টররা বসছেন। যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছাকাছি চেম্বারে পৌঁছে যাবেন। আচ্ছা ডাক্তারবাবু, আজকে একেবারে শেষে জানবো যে লিভার ফাংশন ভালো রাখতে হলে আমাদের কি খেতে হবে। হ্যাঁ, দেখুন, লিভারটা প্রথম কথা হচ্ছে লিভারটাকে আমাদের ঠান্ডা রাখতে হয়। লিভারটা ঠান্ডা রাখতে গেলে মেইন যেটা, আমরা রিচ খাবার খাবো না। এই গরমে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফল যেগুলো আছে সেগুলো খাওয়া উচিত। তার সাথে সাথে খুব ভালো বিটের রস যদি আমরা এগুলো খেতে পারি, বিট যে আছে তার রস যদি খালি পেটে আমরা খেতে পারি অল্প কিছুদিন, 7-8 দিন, তাহলেও কিন্তু আমাদের লিভারটাকে কিন্তু ডিটক্সিফাই করা যায়। এবং তার পাশাপাশি ডাবের জল, এটাও আমাদের কিন্তু পেটের জন্য ভালো, লিভারের জন্য ভালো। এছাড়া আমাদের সাইট্রাস ফ্রুটস মানে ভিটামিন সি জাতীয় যে ফলগুলো, ধরুন বাতাবি লেবু আছে, মৌসুমী লেবু আছে, এই সময় পাওয়া যায়, এগুলো যদি আমরা খাই রেগুলারলি তাহলে কিন্তু আমাদের লিভারের খুব ফাংশন খুব ভালো থাকে। তার সাথে জলের পরিমাণ বাড়াতে হবে। তার সাথে কি করতে হবে, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোকে বন্ধ করতে হবে। হাই প্রোটিন ডায়েট যত কম খাবো তত কিন্তু লিভারের উপরে চাপ কম পড়বে। এবং যাদের ধরুন অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে সেটাকে কিন্তু কমাতে হবে, তাহলে কিন্তু আমাদের লিভার ভালো থাকবে, ফ্যাটি লিভার হবে না। অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে যারা নেশা করে তাদের থেকে হয়, যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয় যখন তারা অতিরিক্ত রিচ ফুড, জাঙ্ক ফুড খায়, অতিরিক্ত তেলাক্ত খাবার খায় সেখান থেকে। তো এগুলোকে যদি অ্যাভয়েড করি তাহলে আমাদের ফ্যাটি লিভার কমবে। অনেক সময় লিভারের ওপরে চাপ আসে, মানে লিভার ইনফ্লেমেশন হয়,
ফুলে ওঠে, এনলার্জ লিভার আমরা শুনতে পাই, ঠিক আছে, সেটাকেও আমাদের ঠিক করতে গেলে এইভাবে মেনটেন করতে হবে যাতে আমাদের বিলিরুবিন পার্সেন্টেজ ঠিক থাকে, ব্লাডের মধ্যে বেড়ে না যায়, জন্ডিস না হয়, সেটার জন্য আমাদের কিন্তু লিভারকে ঠান্ডা রাখতে হবে। এইভাবে যদি আমরা খাদ্য খাবার ঠিক রাখি, লিভারকে রেস্ট দিই, লিভারের উপরে বেশি চাপ না দিই, তখন লিভারের কাজ ঠিক মতো নর্মাল মতো করতে পারবে এবং আমরা তখন সুস্থ থাকবো। বেশ, তাই সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ শুধুমাত্র অসুস্থতার ক্ষেত্রেই নয়, আমরা সুস্থ থাকবো আমাদের সারা দিনটাকে ভালোভাবে কাটাতে, আমাদের জীবনে আরো উন্নতি করার জন্য আমাদের সুস্থ থাকতে হবে। সেখানে একটা হেলদি লাইফস্টাইলের গাইডলাইন পেতে আমরা আসবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যেখানে রয়েছে গ্রুপ অফ ডক্টরস যাদের কনসালটেশন রয়েছে এবং যেখানে রয়েছে উন্নত মানের পঞ্চকর্ম থেরাপি, যার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আজকের পর্ব এতটুকুই। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাবো এবং যারা যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান